ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, তাদেরকে আমি অলরেডি একটা ভিডিও ক্লাসের মাধ্যমে ডাইমেনশন অ্যানালিসিস অর্থাৎ মাত্রা বিশ্লেষণ অধ্যায়টি আমি পড়িয়েছি। মাত্রা বিশ্লেষণ অধ্যায়টি ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, সেটা বলেছি। একই সঙ্গে আমরা আজকে একটু ভেক্টর বলে যে অধ্যায়টা রয়েছে, আরেকটা ফিজিক্সের অত্যন্ত ফান্ডামেন্টাল বা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা, সেটা একটু আমরা আজকে একটু আলোচনা করব। আমাদের আজকের ভিডিওতে আমরা খুব ডিটেলসে মানে আমরা জাস্ট প্রাথমিক ধারণাটা, ভেক্টরের যে প্রাথমিক ধারণা সেইটা একটুখানি আজকে আমরা তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি। দেখো, আমরা ক্লাস 9-এ অলরেডি একটা জিনিস তোমাদের শেখানো হয়েছিল যে ভেক্টর এমন একটা কোয়ান্টিটি যার দিক এবং মান দুটোই আছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমরা এক্সপ্রেস করব কি করে। হ্যাঁ, মানে ধরো আমি একটা স্কেলার কোয়ান্টিটি, ধরো মাস মানে ভর 5 কিলোগ্রাম, এটা এক্সপ্রেস করার জন্য 5 কিলোগ্রাম অবধি লিখলেই যথেষ্ট। কিন্তু সরণ মানে ডিসপ্লেসমেন্ট, এইটা বোঝানোর জন্য আমি এটাকে এক্সপ্রেস করব কি করে। আমরা ক্লাস 9-এর কনসেপ্ট অনুযায়ী বলেছিলাম যে ধরো একটা লোক 5 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট ঘটিয়েছে, তার সঙ্গে কমা দিয়ে পাশে তার ডিরেকশনটা অর্থাৎ দিকটা উল্লেখ করে দিতে হয়। কীরকম, ধরো এক্স একজন ব্যক্তি যে উত্তর থেকে দক্ষিণের দিকে 10 কিলোমিটার হাঁটলো। এই যে উত্তর থেকে দক্ষিণের দিকে কথাটা বললাম, এটা হচ্ছে দিক, আর হচ্ছে 5 কিলোমিটার হাঁটলো, এটা হচ্ছে তার মান। এইভাবে আমরা ক্লাস 9-এ একটা ভেক্টরকে বুঝিয়েছিলাম। কিন্তু আমরা এখন ভেক্টরকে এভাবে প্রকাশ করব না, জিওমেট্রিক্যালি কিভাবে ভেক্টরকে প্রকাশ করা যায় সেইটা একটুখানি আমরা দেখে নিই। দেখো, ভেক্টরের জ্যামিতিক প্রকাশ কি করে আমরা একটা ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করতে পারি। ধরো তুমি একটা ব্যক্তি এতে ফার্স্টে এতে অবস্থান করেছিল। আচ্ছা, একটুখানি ভিডিওটা বড় করে দিই, জুম করে দিই। খেয়াল করো। হ্যাঁ, ধরো এক ব্যক্তি ফার্স্টে এ অবস্থানে ছিল, এবার সে হেঁটে হেঁটে এ থেকে বিতে গেল, বি অবস্থানে গেল। তাহলে তার ডিসপ্লেসমেন্টটা আমরা চোখ বন্ধ করে বলবো এ থেকে বি এর যে সরলরৈখিক দূরত্ব সেইটা। আমি যদি ধরে নিই, যেটা একটু আগে বলেছিলাম, এটা 5 কিলোমিটার, তাহলে আমরা এটাকে জিওমেট্রিক্যালি দেখাবো কি করে। দেখানোর উপায় হচ্ছে তার প্রাথমিক ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের পয়েন্টগুলোকে আগে লিখে ফেলাম, এ বি লিখে মাথায় অ্যারো চিহ্ন দিতে হবে। এর মানেই হচ্ছে ভেক্টরটা এ থেকে বি এই দিকে কার্যকরী, যেহেতু অ্যারো চিহ্নটা এ বি দিয়ে মাথায় অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে, এ থেকে বি এর দিকে কার্যকরী, এবং এর মান হবে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, আমাকে আলাদা করে কিন্তু আর দূরত্ব উল্লেখ করারই প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ আমি একটা ভেক্টর কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য সেই ভেক্টর কোয়ান্টিটির ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন টেনে আমি ডিরেকশনটা যদি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে পারি, তাহলেই আমরা কিন্তু জিওমেট্রিক্যালি সেই ভেক্টরটাকে এক্সপ্রেস করতে পারছি। অর্থাৎ আমি এ বি মাথায় অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া মানেই হচ্ছে ভেক্টরের মান হলো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য, আর দিক হচ্ছে এ থেকে বি এর দিক। অর্থাৎ আমি এ বি লিখেছি, এর মিনিংটা কি দেখো না, মিনিং কি না, ডিরেকশন। অর্থাৎ মিনিংটা হলো, দুটো মিনিং আছে। এক নম্বর, ভেক্টরটির মান 5 কিমি, কারণ দেখো ছবিতে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব 5 কিমি বলে দেওয়া আছে, মানটাও প্রকাশ হলো। 2 নম্বর মিনিং হচ্ছে ভেক্টরটির দিক এ থেকে বি এর দিকে। তাহলে আমরা আগে এইভাবে, এই যে শেষে যে দুটো পয়েন্ট লিখলাম, এইভাবে ভেক্টরকে এক্সপ্রেস করতাম, কিন্তু এখন আর এইভাবে করব না। দেখো, আমি শুধু এ বি অ্যারো চিহ্ন দিলেই আমার কিন্তু জিওমেট্রিক্যালি একটা ভেক্টরকে এক্সপ্রেস করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে ডিসপ্লেসমেন্ট দিয়ে বুঝিয়েছি। কেউ চাইলে
ফোর্সকেও এইভাবে এক্সপ্রেস করতে পারে, কেউ চাইলে ভেলোসিটি এইভাবে এক্সপ্রেস করতে, যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে এইভাবে এক্সপ্রেস করা যায়। আচ্ছা, এইবার আমরা এইটা বোঝার পর আমাদের কিছু ফান্ডামেন্টাল ভেক্টর সম্পর্কে ধারণা থাকা দরকার। কি কি সেই ভেক্টরগুলো? যেমন সমান ভেক্টর বলতে আমরা কি বলবো? সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর। হ্যাঁ, ইকুয়াল ভেক্টর। What do you mean by equal vector? Suppose that you have three vectors AB having length 5 meter, CD also length 5 meter, and arrow চিহ্নগুলো important, AB CD also another vector, এইটাকে আমরা বলছি EF, উল্টো দিকে, ডাইরেকশনটা জাস্ট আলাদা। একটু ছবির দিকে কিন্তু ভালো করে খেয়াল, ডাইরেকশনগুলো ভালো করে খেয়াল করো। হ্যাঁ, দিস ইজ অলসো 5 মিটার বাট ডিরেকশন ইজ অপোজিট। হ্যাঁ, দেন উই সে দ্যাট vector AB and vector CD, these two vectors are equal vector. Why? Because these two vector such property যাদের ম্যাগনিটিউড সেম 5 মিটার, অলসো ডিরেকশন এরাও হচ্ছে প্যারালাল, দিকটাও একই দিকে। মানে আমি যদি আমার বোর্ড অনুযায়ী বোঝাই, পশ্চিম থেকে পূর্ব, এটাও পশ্চিম থেকে পূর্ব। সুতরাং এবি এবং সিডি এমন দুটো ভেক্টর যাদের মান এবং দিক উভয়ই একই। মানে প্যারালাল থাকা মানেই কিন্তু মনে রাখবে, প্যারালাল থাকা মানেই দেখো একই দিকে যদি আমি অ্যারো চিহ্ন দিই, তার মানে তাদের দিকটা কিন্তু সমান হয়ে গেল, কারণ এটাও পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব, এটাও পশ্চিম থেকে পূর্ব। সুতরাং এই দুটো দিক কিন্তু আলাদা নয়, তাদের মান সমান, দিক সমান, সেই জন্য তারা ইকুয়াল ভেক্টর হলো। তাহলে এখন ইএফটা কি ইকুয়াল ভেক্টর বলবো? মান সমান কিন্তু ডিরেকশন কিন্তু সম্পূর্ণ বিপরীত, সেই জন্য এই ইএফটা কিন্তু ইকুয়াল ভেক্টর নয়, এটাকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টর। বিপরীত ভেক্টর আমরা কাকে বলবো? যে যদি দুটো ভেক্টর পরস্পরের মান সমান কিন্তু দিকটা সম্পূর্ণ বিপরীতমুখী, মানে তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। দেখো এবি পশ্চিম থেকে পূর্ব আর ইএফ পূর্ব থেকে পশ্চিম, তার মানে তাদের দিক পুরোপুরি, একটা এদিকে যাচ্ছে, এইভাবে বোঝা, একটা এদিকে যাচ্ছে তো আরেকটা এদিকে আসছে, তো তাদের মধ্যবর্তী কোণ কত হলো? 180 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। ফলে এই ভেক্টরগুলোকে আমরা বলি বিপরীত ভেক্টর, অর্থাৎ এবি এবং ইএফ পরস্পর বিপরীত ভেক্টর। এই ক্ষেত্রে আমরা বিপরীত ভেক্টরগুলোকে এইভাবে লিখতে পারি, এবি ইকুয়াল টু মাইনাস, অর্থাৎ বিপরীত ভেক্টরগুলোকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে কিন্তু এক্সপ্রেস করতে পারি। এবি এবং ইএফ এদের মান সমান, সেই জন্য ইকুয়াল লিখতে পেরেছি, কিন্তু মাইনাস চিহ্নটা কেন বুঝিয়েছি? বিপরীত দিক বোঝানোর জন্য। মাইনাস চিহ্নটা কিন্তু বিপরীত দিক বোঝানোর জন্য, বিপরীত দিক বোঝানো হচ্ছে, এইটাই হচ্ছে বিপরীত ভেক্টর। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একরেখীয় ভেক্টর। লিনিয়ার ভেক্টর, হ্যাঁ, কোলিনিয়ার। কোলিনিয়ার ইংরেজিতে বললে আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর। কারা কোলিনিয়ার? যে কতগুলো ভেক্টর যদি এমন হয় যে তাদেরকে আমরা একটা লাইনের উপর রাখতে পারি, তাহলেই তারা কোলিনিয়ার। যেমন আমার ছবি অনুযায়ী এবি সিডি ইএফ সবাই কিন্তু কোলিনিয়ার। তুমি চাইলেই, তুমি যদি মনে করো, আচ্ছা আরো দু একটা বোঝায়, আরো দু একটা বোঝানোর জন্য আমি ধরো এবি নিলাম, সিডি নিলাম, কেউ যদি মনে করে আমি ইএফটা এরকম নেব, কেউ যদি মনে করে আমি জি যেমন নেব, এরা প্রত্যেকেই কোলিনিয়ার। দেখো সবাই একটা লাইনের ওপর কিন্তু রাখতে পারি, মানে আমি একটা লাইন টেনে এ থেকে বি মেপে নিলাম, দিয়ে বলে দিলাম এটা এবি,
আচ্ছা, সি থেকে ডি মেপে নিলাম, দিয়ে আমি বললাম এটা সিডি। ই থেকে এফ মেপে নিলাম, ইএফ এর ডিরেকশনটাও একই দিকে আছে। আবার জিএইচ, এই ক্ষেত্রে দিকটা হচ্ছে এইচ থেকে জি এর দিকে। হ্যাঁ, ডিফারেন্স দেখো, কিন্তু তারা কিন্তু প্রত্যেকে একটা লাইনে রাখা যাচ্ছে। কিন্তু আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই, মানে তোমাদের মনে কনফিউশন হতে পারে, কিন্তু এইটাকে আমরা কোলিনিয়ার বলবো না, এটা দিয়ে বোঝালে তবে বুঝতে পারবে। জিএইচ আই যে বললাম, দিস ইজ নট কোলিনিয়ার। তুমি, কারণ কি, তুমি কিন্তু ভেক্টরের ডাইরেকশন চেঞ্জ করতে পারো না, অর্থাৎ তুমি এটাকে এই লাইনের উপর রাখতে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে তুমি যদি এটাকে আই পয়েন্ট বলো, আই থেকে যেটা একটা অ্যাঙ্গেলে নিচের দিকে আছে, দেখো আমি এইটাকে এনে এইখানে বসালাম, কিন্তু তুমি এই লাইনে নিয়ে এলে কি হতো, তার দিক পাল্টে যেত, দিক তো পাল্টাতে পারবে না। সো দিস ইজ নট কোলিনিয়ার। এইটা আই যেটা কোলিনিয়ার নয়, কিন্তু বাকি সবাই কোলিনিয়ার, সবাই একটা লাইনের উপর রাখতে পারছে। অর্থাৎ ভেক্টরগুলো যদি পরস্পর প্যারালাল হয়, তাদের ডাইরেকশনটা সেম দিকেও থাকতে পারে, অপোজিট দিকেও থাকতে পারে, কিন্তু দ্য লাইনস আর প্যারালাল টু ইচ আদার, দেন উই সে দ্যাট দিস ভেক্টরস আর কোলিনিয়ার বা এক রেখীয় ভেক্টর। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমরা একটু জেনে নেব লাস্ট, যেটা হচ্ছে সমতলীয় ভেক্টর, কোপ্লেনার। দেখো এরা প্রত্যেকেই কোপ্লেনার। সমতলীয় মানে কতগুলো ভেক্টরকে যদি আমরা একটা তলের মধ্যে রাখতে পারি। দেখো এরা তো কোলিনিয়ার ছিলই, অ্যাট দ্য সেম টাইম এরা কিন্তু একই প্লেনে আছে। কোন প্লেনে? দ্যাট ইজ দ্য প্লেন, বোর্ডের প্লেনে আছে বলেই তো আঁকতে পেরেছি। মানে আমি যদি একটা ভেক্টর এরকম দিকে কাজ করে, এই যে আমি পেনটা ধরেছি, ধরে এরকম দিকে কাজ করছে বা এরকম, মানে বোর্ড থেকে বেরিয়ে আসছে ভেক্টরটা, তা আমি কি বোর্ডের মধ্যে আঁকতে পারবো? বোর্ড থেকে বেরিয়ে আসা ভেক্টরটা কি বোর্ডে আঁকতে পারবো? পারবো না, সেটা কিন্তু কোপ্লেনার নয়। কিন্তু এখানে দেখো যতগুলো ভেক্টর আছে প্রত্যেকেই কিন্তু একটা প্লেনের উপর আছে। সো দিস ভেক্টরস আর কল্ড কোপ্লেনার। ওকে, আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, একক ভেক্টর। ইউনিট ভেক্টর ভীষণ গুরুত্বপূর্ণ। একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলেও তো একটা, আচ্ছা ছবি আঁকি না, হবে না, আমি এবি যেমন ভাবে বুঝিয়েছিলাম সেভাবে বুঝাই। ধরো এবি একটা ভেক্টর, আমরা সেটাকে কি করে এক্সপ্রেস করি? এ বি মাথায় অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন দিয়ে ভেক্টরটাকে এক্সপ্রেস করলে এর মধ্যে মান দিক দুটোই বোঝানো হচ্ছে। কিন্তু শুধুমাত্র মান বোঝানোর জন্য কি করি আমরা? এর মান হবে, আমরা কি করি, ভেক্টরটা লিখে, মাথায় অ্যারো চিহ্নটা কিন্তু মাস্ট, ভেক্টরটা লিখে আমরা মডিউলাস চিহ্ন দিই, এটাকে বলা হয় মডিউলাস। এরকম চিহ্ন থাকা মানেই হচ্ছে এটা হচ্ছে ভেক্টরের মান। তা এখন আমি ইউনিট ভেক্টর কাকে বলবো, একক কাকে বলবো? যে ভেক্টরের মান এক। ইউনিট ভেক্টর তো এই জন্যই হয়েছে, মান ওয়ান, অর্থাৎ ভেক্টরের মানটা ওয়ান করতে হবে। তাহলে কি করব, আমরা সেই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করব, তবেই তো সেটা তার মানটা ওয়ান হবে। এবং নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ আমরা ইউনিট ভেক্টর মানে ইউনিট ভেক্টরকে, একক ভেক্টরকে যদি এন দিয়ে ডিনোট করি, একক ভেক্টর, একটু যে বুঝে নাও, ভেক্টরকে যেমন মাথায় অ্যারো চিহ্ন দিয়ে ডিনোট করা হচ্ছে, ইউনিট ভেক্টরকে চিহ্নিত করা হয় ক্যাপ দিয়ে, এরকম একটা ক্যাপ, এটাকে ক্যাপ বলছে, এন ক্যাপ। এন ক্যাপ কার ইউনিট ভেক্টর? এ বি এর। কি করতে হবে, সেই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করতে হবে। একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে সেটাই হচ্ছে তার ইউনিট ভেক্টর। আচ্ছা, কেউ যদি সবসময় যে ভেক্টরকে জিওমেট্রিক্যালি এক্সপ্রেস করতে গেলে এ থেকে বি দুটো বিন্দু নিয়ে অ্যারো চিহ্ন দিতেই হবে, তা নাও হতে পারে। এটা তো আমি জিওমেট্রিক্যালি বললাম। ধরো কেউ যদি বলে এই ভেক্টরটাকে আমি শুধুমাত্র ছোট হাতের এ দিয়ে ডিনোট করব, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এন ক্যাপটা, তার মানে কি, এক্ষেত্রে কি দাঁড়ালো, ভেক্টর এ বিটা হয়ে গেল স্মল এ, আমি ধরে নিতেই পারি। তাহলে এন ক্যাপটা এ বির জায়গায় স্মল এ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আচ্ছা, আমরা একটা ভেক্টরের মানকে এই মডিউলাস এবং একই সঙ্গে দিক চিহ্ন দুটোই তুলে দিয়ে শুধুমাত্র এ দ্বারা লিখতে পারি। এইটাকে
আমরা শুধু এ লিখতে পারি, কারণ যেহেতু এটা শুধু মান, এর কোনো দিক নেই, সেই জন্য আমরা শুধুমাত্র মান দিয়ে ভাগ করে লিখতে পারি। এইটাই হচ্ছে এক্সপ্রেশন অফ অ্যান ইউনিট ভেক্টর। মাথায় রাখবে, ইউনিট ভেক্টরের মান কিন্তু সর্বদাই 1 হয়। আর এর একটা ডেফিনিট, প্রশ্ন উঠবেই যে তাহলে ফালতু আমরা কেন ইউনিট ভেক্টর যার মান 1 সেটা পড়তে যাব? অবভিয়াসলি এটা একটা ডেফিনিট ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে, এটা একটা নির্দিষ্ট দিককে প্রকাশ করে, এটাই হচ্ছে এর তাৎপর্য। আচ্ছা, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ভেক্টর কিছু কিছু প্রাথমিক ধারণা আমরা এখান থেকে নিলাম। নেক্সট আমরা ভেক্টর অ্যাডিশনের দুটো ফর্মুলা, জাস্ট ফর্মুলা দুটো আমরা জানবো। ভেক্টর অ্যাডিশন, ভেক্টরের যোগফল, দুটো সূত্র আছে, ত্রিভুজ সূত্র অ্যাডিশন, হ্যাঁ, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, আর এটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। হ্যাঁ, দুটো একসঙ্গে আমি বুঝিয়ে দিচ্ছি, ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল, এই দুটো ল রয়েছে ভেক্টর অ্যাডিশন। একটা জিনিস মাথায় রাখবে, আমরা আমাদের মনে এই প্রশ্নটাও আসাটা স্বাভাবিক যে অ্যাডিশন অর্থাৎ যোগ করতে এত জটিলতা কিসের, এত, এর কারণ হচ্ছে তোমরা ছোটবেলায় একটা পয়েন্ট পড়েছিলে যে ভেক্টরের যোগফল কিন্তু সাধারণ নিয়মে হয় না, সাধারণ বীজগণিত নিয়মে হয় না, এই জন্য ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিতের সাহায্য নিতে হয়। সেই ভেক্টর বীজগণিতেরই পার্ট হচ্ছে এই ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালেলোগ্রাম ল। ট্রায়াঙ্গেল লতে কি বলা হচ্ছে, খুব সহজ সূত্রটা, যে ছবি বুঝতে পারবে তার পক্ষে পড়াটা বোঝা খুব সহজ। ধরো আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম ABC, হ্যাঁ, আচ্ছা কেউ চাইলে এটার নাম নিতে পারে, এরকম নিতে হবে ওরকম নাম, ধরো ABC, হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল বড় করে ছবি ABC। কি বলা হচ্ছে যে একই ক্রমে দুটো বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে, একটা ত্রিভুজের একই ক্রমে, একই ক্রম মানে কি বলতো, ধরো এ থেকে বি এর দিকে যাচ্ছ, তো তাকে যদি তুমি একটা অ্যারো চিহ্ন দিয়ে ডিনোট করো, তাহলে বি থেকে সি এর দিকেই তোমাকে যেতে হবে, তবে আমি বলবো এ বি আর বিসি একই ক্রমে আছে। দেখো এ থেকে বি, বি থেকে সি, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে একই ক্রম, হ্যাঁ, এদিকেই যাচ্ছে, একই দিকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড মানে সেম, ক্রমটাকে সেম না হয়েছে। তা এবার আমি সূত্রটাতে আসি, বিবৃতিতে আসি। কি বলা হচ্ছে, কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটো ভেক্টরকে প্রকাশ করলে, মানে এবি ও বিসি দ্বারা দুটো ভেক্টরকে প্রকাশ করলে, আমি যদি এটাকে স্মল এ বলি আর এটাকে যদি স্মল বি বলি, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু, দেখো এদিকে গেলে তো, এবার বিপরীত ক্রমে যেতে বলেছে, মানে এদিকে না গিয়ে তুমি উল্টো দিকে আসবে, এদিকে আসবে। এই বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু মানে তৃতীয় বাহু যেটা, সেই বাহুটা এই দুটো বাহুর ভেক্টর যোগফলের সমান হবে। আমি লিখে নিই একবার, হ্যাঁ, তাহলে বিবৃতিটা কি দাঁড়াচ্ছে, দেখো একই ক্রমে কারা আছে, এ বি আর বিসি, এরা একই ক্রমে আছে, তাহলে আমি অ্যাকর্ডিং টু ল এ বি প্লাস বিসি এরা একই ক্রমে আছে, এদের যোগফল কি বলা হলো, বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু। দেখো এসিটা হচ্ছে অন্তিম বাহু এবং বিপরীত ক্রমে আছে, উল্টো দিকে আছে, তাহলে এটা এসি এর সমান হবে। এইবার আমি স্টেটমেন্টটা আরেকবার ফাইনালি বলে দিই। আচ্ছা, এটাকে আমরা ছোট হাতে সি ধরে নিচ্ছি। কি বলবো বিবৃতিতে, কোন ত্রিভুজে একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টর দুটির যোগফলকে প্রকাশ করবে। এইটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। মানে আমি যদি এটাকে এবার এ বি সি দিয়ে লিখতে চাই, তাহলে স্মল এ প্লাস স্মল বি এরা একই ক্রমে আছে দুটি বাহু দ্বারা, আর বিপরীত ক্রমে অন্তিম বাহু এসি, সেটাকে সি দ্বারা ডিনোট করে। এইটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আচ্ছা, সামান্তরিক সূত্রটা একটু বলে দিই। এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, আজকের ভিডিওতে সেটা দেবো না, আমরা সামান্তরিক সূত্রটা একটু পড়ে নিই। সামান্তরিক সূত্রে কি বলা হচ্ছে, তোমরা সূত্র দুটোর বিবৃতি খুব ভালো করে একটু বুঝে নেবে। হ্যাঁ, ধরো একটা সামান্তরিক এ বি সি ডি, বলা হচ্ছে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে একই বিন্দু থেকে যে বাহু, ধরো আমি একই এ বিন্দু থেকে যে বাহু দুটো গেছে, একটা এবি আর একটা এডি,
আমি যদি এবি বাহুকে এ ভেক্টর দ্বারা ডিনোট করি আর এডি বাহুকে বি দ্বারা ডিনোট করি, এবার আমি আবার সূত্রে আসছি। কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টরকে প্রকাশ করলে ওই বাহুদ্বয় ছেদবিন্দুগামী কর্ণ, মানে ওই বাহুদ্বয় ছেদবিন্দু কোনটা, এ, অর্থাৎ এ বিন্দুগামী যে কর্ণ, সেই কর্ণটা ওই ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করে। লব্ধি মানে যোগফলকে প্রকাশ করে। তার মানে দেখো সন্নিহিত বাহু কি কি আছে, এবি আর এডি, এদের যোগফলটা হবে ওই সন্নিহিত বাহুর সংযোজক বিন্দু এ বিন্দুগামী যে কর্ণ, অর্থাৎ এসিটা হচ্ছে এবি আর এডি এর যোগফলকে প্রকাশ করবে। তার মানে বিবৃতি অনুযায়ী আমি লিখতে পারি এবি প্লাস এডি ইকুয়াল টু হচ্ছে এসি, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু সি। এই হচ্ছে সামন্তরিক সূত্র। আমি তোমাদের এই কয়েকটা বিষয় একটু ভালো করে পড়ে রাখতে বলবো। আমি নেক্সট ভিডিও ক্লাসে পরবর্তী অংশটা আবার আলোচনা করব। আজ এই পর্যন্ত।